হন্টিং অ্যাডলাইন সিজন 2 পার্ট 18 চ্যাপ্টার 18 দ্য ডায়মন্ড। আমার চিন্তাভাবনা কাদার মধ্যে ভেসে বেড়াচ্ছে। রোকো এবং তার এক বন্ধু অতিথিদের ভিড়ভেদ করে দরজার দিকে যাওয়ার আগে মেয়েদের কোলে তুলে নেওয়ার সময়ও আমি তার কথাগুলো বুঝতে দেরি করছি। আমার মুখ খোলা, বাকরুদ্ধ এবং ভীতস্বতন্ত্র। যখন আমি দেখছি অন্য মেয়েরা ধীরে ধীরে তাদের পেছনে পেছনে আসতে শুরু করেছে, এটা বাস্তব না, এটা বাস্তব হতে পারে না। কিন্তু যখন আমি ফ্রান্সেসকার সোনালি বাদামি চোখ শূন্য এবং নিস্তেজ চোখে দেখি, তখন আমি বুঝতে পারি যে এই দুঃস্বপ্ন থেকে রেহাই পাওয়ার আর কোনো উপায় নেই। যাও, সে মুখ তুলে বলে, চোখ পিটপিট করে। আমার শরীর তার আদেশ পালন করে এবং মাথা নাড়ায় দরজার দিকে। কিন্তু আমি এটা অনুভব করতে পারছি না। এটা আমার শরীরের বাইরের অভিজ্ঞতা মাত্র। নিজেকে চলাফেরা করতে দেখতে পাচ্ছি। আমার পা আমাকে বারান্দার সিঁড়ি বেয়ে ঘরের পেছনে নিয়ে যায়, যেখানে এখনো আগুন জ্বলছে। আগুনের শিখা হিম বাতাসকে চাটছে। রাতের আকাশে কমলা আলোর ঝলকানি, কমলা আভা থেকে ধোঁয়ার মেঘ উঠে আসছে। আমার পেছনে ঘর থেকে অতিথিরা বেরিয়ে আসছে। তাদের উত্তেজনাপূর্ণ কথাবার্তা ঝিঝি পোকার উপরে উঠে আসছে। বাতাসে একটা স্পন্দন আছে, প্রত্যাশার উল্লাসে কাঁপছে। কিন্তু এটা সব ভুল। আজ রাতে দুটি মেয়ে মারা যাচ্ছে, তবুও আমার জিহ্বায় কেবল তাদের মহিমান্বিত মৃত্যুর আনন্দের আভাসই ফুটে উঠেছে। ফোভি আর ব্রেথনি মাটিতে পড়ে যায়। আঘাতের ফলে তাদের কান্নার আওয়াজ আরও বেড়ে যায়। আমার পায়ের পেশিগুলোতে টান পড়ে যায়, আমাকে ভারাক্রান্ত করে তোলে এবং অন্য তিন মেয়ের সাথে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমরা তাদের সামনে দাঁড়িয়ে আছি, নানান আবেগ আমাদের মধ্যের জায়গাটা আটকে রেখেছে। জিলিয়ান এবং সিডনির পদত্যাগ এবং উৎসাহ যথাক্রমে, কিন্তু গ্লোরিয়া এবং আমি একে অপরের দিকে তাকাচ্ছি, ভবিষ্যতের জন্য একেবারে ভীত। ফ্রান্সেসকা আগুনের অন্য পাশে দাঁড়িয়ে আছে, গভীর ছায়া এবং উজ্জ্বলতায় লাল তার চেহারাগুলিকে আরও স্পষ্ট করে তুলছে। নরক থেকে জেগে ওঠা একটা রাক্ষস। এই মেয়েদের কার্লিংয়ের অযোগ্য বলে মনে করা হয়েছিল। ফ্রান্সেসকা জোরে ঘোষণা করে। পুরুষরা চুপ করে যায় এবং আমি কল্পনা করি যে এটি একমাত্র সময় যখন তারা চুপ করে থাকে এবং কোনো মহিলার কথা শুনতে আগ্রহী হয়। শতাব্দী ধরে আমরা এই ঐতিহ্য বয়ে নিয়ে এসেছি। আমাদের পৃথিবীতে কেবলমাত্র সবচেয়ে শক্তিশালীরাই টিকে থাকতে পারে। আমরা যাই ছুঁড়ে ফেলি না কেন, কেবল তারাই, যারা ধৈর্য ধরতে পারে এবং অধ্যবসায় করতে পারে। তোমাদের সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েরা তোমাদের যোগ্য। আর যারা যথেষ্ট ভালো ছিল না, তাদের শ্বাসরোধ করে তারা তোমাদের কাছে তাদের মূল্য প্রমাণ করবে। ফ্রান্সেসকার কালো চোখ আমাদের দিকে আশার আলোয় তাকাচ্ছে, কিন্তু আমি শুধু তাকিয়ে থাকতে পারছি। আমি দেখতে পাচ্ছি রোকো আমাদের দিকে এগিয়ে আসছে, তার হাতে বড় বড় পাথর। সিডনি দ্রুত তার জন্য পাথরগুলো ধরে ফেললো, প্রায় আনন্দে কাঁপছিল। সে আমার দিকে আশা নিয়ে তাকিয়ে আছে, মুখে একটা আনন্দের ছাপ। অনিচ্ছা সত্ত্বেও আমি একটা পাথর ধরলাম, পাথরটা এত ভারী দেখে অবাক হয়ে। জিলিয়ান আর গ্লোরিয়া তাদের হাত ধরে কাঁপতে কাঁপতে শক্ত পাথরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। গ্লোরিয়ার করুণ গাল বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। এটা লক্ষ্য করে রোকো ঝুঁকে পড়ে, তার গাল ধরে এবং তার চোখের জল চেটে দেয়। তার জঘন্য জিভ তার মুখের ওপর দিয়ে গড়িয়ে পড়ে। সে জবাবে চিৎকার করে এবং রোকো গাঢ়ভাবে হাসে। আমাকে আর একটা চোখের জল দেখাও, ছোট্ট মেয়ে। আমি খুশি হব যদি তোমাকে তাদের পাশে ফেলে দেই। আমাকে এটা করতে বাধ্য করো না, সে আস্তে আস্তে অনুরোধ করে, ফিসফিসিয়ে বলল। তার হাতের তালুতে তার পুরো শরীর কাঁপছে। তুমি কি পাথর ছুঁড়ে মারার লোক হতে পছন্দ করো, নাকি পাথরের নিচে থাকা পছন্দ করো? এখনই বেছে নাও। সে চোখ বন্ধ করে মাথা নাড়ে, নীরবে তার ভাগ্য মেনে নেয়। খুশি হয়ে রোকো জোর করে তাকে দূরে ঠেলে দেয় এবং ফ্রান্সিসকার পাশে দাঁড়ায়, বুক ফুলে এবং হাত পিছনে জড়িয়ে ধরে, যেন সে একজন সৈনিক তার সহকর্মীর মৃত্যুকে সম্মান জানাচ্ছে। আমার বুকের ভেতর একটা কালো গর্ত ঘুরপাক খাচ্ছে। আমার ভেতরে যা কিছু আছে সব খেয়ে ফেলছে। আমি দুজনের দিকে তাকাই, তাদের চোখে আগুন আমার সামনেই, চোখের চেয়ে তীব্র এবং উজ্জ্বল। আমি ঠিক করতে পারছি না কাকে মারতে বেশি আগ্রহী, তাকে নাকি তার বোনকে। একটা সম্মিলিত নীরবতা নেমে আসে, শক্তি ঘন এবং ভারী। এমনকি একটা ক্রিকেট পাখির কিচিরমিচিরও শব্দ হয়, যেন যেন বন্যপ্রাণীরাও সেই উত্তেজনা অনুভব করতে পারে। সিডনি প্রথমে ভেঙে পড়ে তার হাত ধরে এবং ফোভিকে তার কাঁধে পাথর দিয়ে আঘাত করে। সরাসরি তার একটি ক্ষতের উপর একটি বর্বর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। আয়ু! আমি কেঁপে উঠি। আমার আতঙ্ক আরও বেড়ে যায় যখন সে অজ্ঞানভাবে দোল খায়।
কয়েক সেকেন্ড পরেই ফবির কান্না আমার কানে পৌঁছায় এবং অবশেষে আমি সহজাতভাবে প্রতিক্রিয়া জানাই। আমি সিডনিকে পাশে ঠেলে দেই, তার ক্রোধপূর্ণ আর্তনাদ উপেক্ষা করে। যখন সে পাথরটি ধরে থাকা তার হাতের উপর অদ্ভুতভাবে পড়ে যায়, আমার চোখের কোণ থেকে আমি দেখতে পাই জিলিয়ান এবং গ্লোরিয়া হাঁটু গেড়ে বসে আছে, হাত তুলে বেতনির মাথায় পাথরটি আছড়ে ফেলছে, তাকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমার শিরায় অ্যাড্রিনালিন স্পন্দিত হয় আর আমার হৃদস্পন্দন বেড়ায়। আমি দ্রুত ফবিকে তার পাশে শুইয়ে ফেলি, তার বিশাল আঘাতগুলো ঝাপসা করে দেই। সিডনি হাঁটু গেড়ে বসে, আমাদের দুজনের দিকে ছুটে আসে, চোখে খুন নিয়ে গর্জন করে। আমি আমার পাথরটি সরাসরি তার মাথায় আঘাত করি। ফ্রান্সেসকার তীব্র হাঁপানি উপেক্ষা করে পাথরটি সত্য আঘাত করে, পাগলা কুত্তাটিকে ঠান্ডা করে ফেলে। ফবির দিকে মনোযোগ ফিরিয়ে আমি সাবধানে তাকে আমার বাহুতে জড়িয়ে নেই, তার মাথাটা আমার কাঁধের মোড়ে ধরে তার উপর নিজেকে কুঁচকে ফেলি। আমি তোমাকে কষ্ট পেতে দেব না, আমি তার কানে ফিসফিসিয়ে বলি মরিয়া হয়ে, এবং তাড়াহুড়ো করে একটি গরম অশ্রু বেরিয়ে আসে আমার গাল বেয়ে। একটি পথ জ্বলে ওঠে। তুমি আমাকে বাঁচিয়েছো ফবি, তুমি খুব শক্তিশালী এবং সাহসী ছিলে, এবং তুমি সর্বদা আমার নায়ক থাকবে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমার কথা শুনতে পাচ্ছি। সে দম বন্ধ করে বুক ভাসিয়ে কাঁদছে। গভীর নিঃশ্বাস নিতে নিতে আমি গর্তে একটা ডালের মতো ঝাঁপিয়ে পড়লাম। আগুন আমার মাংসে চেটে যাচ্ছে, যা খুব একটা অনুভব করছি না। রোকো আমার দিকে ছুটে আসে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমি ডালের ধারালো ডগাটা তার গলার গভীরে ঠেলে দেই। আমার নিচে ফবি কাঁপছে, তার ঘাড় থেকে রক্ত ঝরছে। আমি তাকে শক্ত করে ধরে রাখি, কিন্তু আমার ভেঙে পড়া আত্মার জন্য আমি একই কথা বলতে পারছি না। আমার গলা দিয়ে একটা কান্না বেরিয়ে আসে, আর আমি আমার কপালটা ওর কপালের সাথে চেপে ধরি। আমার ত্বকে রক্ত ভিজে যাওয়াটা আমার কাছে একেবারেই টের পাই না। দুঃখ আর ক্রোধের অশ্রু আমার গাল বেয়ে গড়িয়ে পড়ছে, আর আমি শুধু তাকে আরও জোরে চেপে ধরতে পারছি। আমাদের এদিক ওদিক দুলিয়ে দিচ্ছে যখন সে আমার কোলে মারা যাচ্ছে। ঘুমো ফবি, আমি ফিসফিসিয়ে বললাম, আমার কণ্ঠস্বর কর্কশ। এখন ঘুমোতে যাও। প্রায় যত তাড়াতাড়ি শুরু হয়েছিল তত তাড়াতাড়ি সে স্থির হয়ে আছে, কিন্তু আমি তাকে যেতে দিতে পারছি না। আমি তার প্রাণহীন দেহে কাঁদছি, স্বস্তির সাথে লড়াই করছি যে সে আর কষ্ট পাচ্ছে না, আর হতাশার সাথে যে তাকে আদৌ মরতে হবে। আজ কারো মেয়ে মারা গেছে, আর আমি শুধু আশা করতে পারি যে যারা তাকে ভালোবাসতো তারা আমাকে ক্ষমা করবে, কারণ আমি তাকে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলাম। 2 মাস পর আমি লাল লিপস্টিকের টিউবটি ঘুরিয়ে দেখি, যতক্ষণ না এটি সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়। আমি সাবধানে এটি আমার উপরে ঠোঁটের নিচে লাগাই, খুব সাবধানে যাতে লাইনের মধ্যে থাকে। তারপর আমি আমার নিচের ঠোঁটের দিকে সরে যাই এবং তারপর সেগুলো একসাথে ঘষে খোঁচা দেই। আমি আমার প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছি। আমার দিকে ফিরে তাকিয়ে থাকা ব্যক্তিটিকে চিনতে পারছি না। আমার চোখের নিচের দিকে কালো দাগ আছে, আর আজ রাতে জেভিয়ারের সাথে দেখা করার আগে আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি যে আমি যেন সেখানে অতিরিক্ত কনসিলার লাগাই। সে কেবল দেখতে চায় যে সে আমাকে ফাঁক করার পর আমি কতটা ক্লান্ত। আমাকে এখনও নিলামে তোলা হয়নি। ফ্রান্সেসকা বলেন যে আমি প্রায় প্রস্তুত, এবং সময় এলে জেভিয়ার নিশ্চিত করবেন যে তিনি সর্বোচ্চ দরদাতা। এটা অনানুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক যে তিনি আমার প্রভু হবেন। এই কারণে ফ্রান্সেসকা গত 1 মাস ধরে তাকে সপ্তাহে একবার আমার সাথে দেখা করার অনুমতি দিয়েছে। আজ রাতটা আমাদের একসাথে কাটানো চতুর্থ রাত। এরপর রিও যখন আমাকে পরিষ্কার করবে, তখন আমি একটা বলের মতো করে কুঁচকে যাব। জেভিয়ার রক্ত টেনে নিতে শুরু করে, এবং এখন যেহেতু আমার পক্ষে কথা বলা হচ্ছে, তাই সে আমাকে চিহ্নিত করার অনুমতি পেয়েছে। যুক্তিসঙ্গতভাবেই, ফ্রান্সেসকা বলে, কিন্তু সত্য বলতে এর মধ্যে কোনোটা যুক্তিসঙ্গত। আমি লিপস্টিকটা উপরে তুলে ধরলাম আর ভাবলাম, আমার রক্তের রং কি জেভিয়ারকে উত্তেজিত করে, নাকি তার ছুরির দুর্বল ত্বকের বাধা ভেঙে যাওয়ার অনুমতি। আমি হাত ছেড়ে দেই এবং আয়নায় আমার ক্যারামেল চোখগুলোর সাথে দেখা করি। শেষ কবে আমি সত্যিকার অর্থে হেসেছিলাম জেডের সাথে শেষ রাতে? আমার মনে হয় কতদিন আগের কথা। আমার মনে হয় এখন জানুয়ারি, আর শেষবার যখন আমি তাকে দেখেছিলাম শয়তানের সম্পর্কের খুব বেশি দিন পরে নয়। আমি তার সাথে আমার প্রথম ছুটি মিস করেছি, থ্যাঙ্কসগিভিং এবং ক্রিসমাস, এবং সম্ভবত তার জন্মদিন, যদিও আমি জানি না কখন।
আমার নববর্ষের চুম্বনটি ছিল জেভিয়ারের গলায় ঝাঁপিয়ে পড়া, এবং যদি আগে আত্মহত্যা করার ইচ্ছা না থাকতো তাহলে আমি তখনই করেছি। জেড এমনকি বলেছিল যে আমার মুখে হাসি ফুটে উঠল, সে হাস্যকর কিছু বলেছিল। কিন্তু আমি আর মনে করতে পারছি না ওটা কী ছিল। আমি যখন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম তখন সে হাসছিল বলে আমার মনে আছে। আর আমি যতই চেষ্টা না করেছিলাম ততই আমার বিশ্বাসঘাতক ঠোঁট কাঁপছিল বলে মনে আছে। আমি যদি তার সাথে আমার হাসি কখনো চেপে না রাখতাম, কারণ এখন আমি জানি না যে আমি আর তা করতে পারবো কি না, কারণ আমার মুখের পেশিগুলো কাঁপতে থাকে যখন আমি আমার মুখের কোণগুলো জোর করে উপরে তুলি, প্রসারিত করে, এবং আমার সব দাঁত খুলে ফেলি। আমি যতই চেষ্টা করি না কেন এটি আমার মৃত চোখে পৌঁছায় না। এটা অস্বাভাবিক, অদ্ভুত, ভয়ঙ্কর। আমি আমার মুখ মসৃণ করি, ভাবি কিভাবে আবার হাসতে পারি। ওহ অ্যাডি, আমি ফিসফিস করে বললাম, তুমি জানো কিভাবে এটা করতে হয়? আমি লিপস্টিকটা তুলে ঠোঁটের কোণে রাখি এবং গালের উপর দিয়ে টেনে চোখের দিকে বাঁকিয়ে রাখি। তারপর অন্যদিকে যতক্ষণ না আমার মুখে একটা বড় লাল হাসি ফুটে ওঠে। জোকারের ধারণাটা ঠিক ছিল। আমি ঠিক করি একটু ভালো লাগছে। আমি টিউবটা ঢাকলাম এবং মেঝেতে গড়িয়ে পড়লাম। ভারী পায়ের শব্দ করিডোর ধরে আমার ঘরের দিকে এগোচ্ছে। আমাদের হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। আর আমি ভাবছি ফ্রান্সিসকা কি আমাকে আমার হাসি ধরে রাখতে দেবে শুধু এক রাতের জন্য। কিন্তু যখনই সে আমার পিছনে এসে আমার কাজটা দেখতে পেল, তখনই তার চোখ বড় বড় হয়ে গেল। তার হাতটা উড়ে এসে আমার মাথার একপাশে আঘাত করলো, যার ফলে আমি উল্টে পড়লাম। তোমার কি হয়েছে? সে ফিসফিস করে বলল। আমি আমার মুখের চুলগুলো টেনে টেনে ওর রাগী ভাবের দিকে তাকালাম। আমি দুঃখিত ফ্রান্সেসকা, আমি আস্তে করে বলি, আমি শুধু হাসতে চেয়েছিলাম। সে হেসে বলে, তোমাকে এটা একসাথে রাখতে হবে আমার হাতে, আর সিডনির আর কোনো ফাঁক লাগবে না। তুমি বিক্রি হতে আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, হীরা। আমার জন্য এটা নষ্ট করার সাহস করো না। আমি ভ্রুকুটি করে মাথা নাড়লাম, আবার ক্ষমা চাইলাম। আমার মুখটা উল্টো রং করার এটা মজা লাগছে। ওই জিনিসটা মুছে ফেলো আর তৈরি হও। জেভিয়ার 10 মিনিটের মধ্যে এখানে আসবে। দুঃখিত, আজ রাতে আমার মুখে কোনো হাসি নেই। একটা গভীর কাঁপুনি দেওয়া নিঃশ্বাস আমার মুখের উপর দিয়ে ভেসে উঠছে। ধাতব তীক্ষ্ণ কামড় আমার পেটে ঢুকে পড়ার সাথে সাথে তার উত্তেজনা আরও বাড়ছে। তার ত্বক এখনও ভাঙেনি, যদিও আমার ব্যথার রিসেপ্টরগুলো তার মতোই আমার দিকে চিৎকার করছে। আমি তোমাকে লাল হীরা দিয়ে ঢাকা দেখতে চাই। জেভিয়ার আমার উপর দিকে ফিসফিসিয়ে বলে। তার শক্ত লম্বা চুল আমার প্রবেশপথে দাঁড়িয়ে আছে। আমি লাল রঙে ঢাকা। সে আমার শরীরের চারপাশে এত ক্ষত করেছে যে আমার সাদা বিছানার চাদরগুলো লাল হয়ে গেছে। এটা তার জন্য কখনোই যথেষ্ট নয়। যখন আমি অনুভব করি যে সে আমার ভেতরে ধাক্কা দিচ্ছে, তখন আমার ঠোঁটের ওপর দিয়ে একটা শব্দ বেরিয়ে আসে, আর আমার মুখের ঠান্ডা ভাব তার সারা শরীরে পিত্ত ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমার পেটে কিছুই নেই। ফ্রান্সেসকা যেদিন আসে সেদিন আমাকে বেশি খেতে দেয় না। সে বলে যে সে চায় না আমি ফুলে উঠি। তুমি আমাকে অনুভব করতে পছন্দ করো, তাই না সোনা? আমি চোখ বন্ধ করে মাথা নাড়লাম, যদিও এটা সত্য থেকে অনেক দূরে। সে আমার শরীরে পরজীবীর মতো আক্রমণ করে এবং অনাকাঙ্ক্ষিত ভাড়াটে যে আমার জীবনী শক্তি থেকে যোগ ধরে নিজের জীবনী শক্তি খায়। তার ছুরির ধারালো বিন্দু অবশেষে চামড়া ছিঁড়ে ফেলল এবং তার ছুরিটি আমার পেটের উপর দিয়ে গড়িয়ে পড়ল। তীব্র চিৎকার বের হলো, ক্ষত থেকে রক্তের বুদবুদ বের হলো এবং সে তার কোমর দ্রুত নাড়াতে লাগলো। ধুর, এটা তো খুব সুন্দর। সে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল। আমার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, আর আমি প্রার্থনা করি যে যেন এতটাই বিভ্রান্ত হয় যে সে টেরই পায় না। আমি যখন কাঁদি তখন সে কেবল আমাকে আরও গভীরভাবে আঘাত করে। সে চাই আমি যেন সেই ছিদ্রকারী ধাতুর নিচে কাতরাচ্ছি এবং তার মতো ব্যথা সহ্য করছি। সে চায় আমি যেন এটা উপভোগ করি, আর যখন সে দেখে যে আমি তা নই, তখন সে রেগে যায়। সে বলে, তোমাকে শুধু এটার সাথে অভ্যস্ত হতে হবে, আমাকে শুধু মানিয়ে নিতে হবে। কিন্তু আমি জানি না কিভাবে কেউ শূকরের মতো খোলা অংশ কেটে ফেলার সাথে অভ্যস্ত হতে পারে। যখন সে নতুন জায়গা খুঁজে পায় এবং ধীরে ধীরে চাপ দিতে শুরু করে যেন সে আমাকে অভ্যস্ত হওয়ার জন্য সময় দিচ্ছে, তখন আমার ঠোঁট থেকে আরেকটি কান্না বেরিয়ে আসে। আমি চাই সে এটা নিয়েই কথা শেষ করে দিক, কিন্তু আমার মনে হয় সে এটা জানে। সে আরও জোরে ধাক্কা দেয়, যার ফলে তার ছুরিটি পিছলে যায় এবং আমাকে গভীরভাবে কেটে দেয়। চোখ বন্ধ করে আমি তীব্র নিঃশ্বাস ফেলি। জেভিয়ার কাঁপতে থাকে এবং আমার আত্মা ফেটে যায়।
আমার মনে হয় না জেভিয়ার আমাকে বেশিদিন রাখার পরিকল্পনা করছে। আমি যখন শেষ পর্যন্ত মারা যাব, তখন সে কিভাবে পারবে? একবার যখন আমি তোমাকে আমার সাথে বাড়িতে নিয়ে যাব, সে বলল, আমি সেই রক্ত পান করব দিনের প্রতিটি সময়, এটি খেয়ে যাও। আমার পেটে অস্থিরতা জাগে আর আমি আবারও মুখ বন্ধ করে ফেলি। আমার মাথায় সে যে ছবিটা এঁকেছে তা খুবই জঘন্য ও বিরক্তিকর। সে নিজেকে একজন নরখাদক অথবা একজন উচ্চাকাঙ্ক্ষী ভ্যাম্পায়ার হিসেবে ঘোষণা করতে পারে। আমার চেহারায় ঘৃণার অনুভূতি ঢুকে পড়েছে দেখে সে ঘেউ ঘেউ করে তার ছুরি আমার গলায় চালায়। এই শিরাটা এখানে, একটু টুকরো, আর আমি তোমার কাছ থেকে পান করতে পারবো যতক্ষণ না তুমি একটা শুকিয়ে যাওয়া মৃতদেহ ছাড়া আর কিছু হও না। তুমি কি এটা চাও? হ্যাঁ ঈশ্বর, দয়া করে আমাকে মরতে দাও এখানে এবং এখন, আর আমি খুশি হব। না, আমি দম বন্ধ করে দিলাম। ব্যথায় আমার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। আমি তাকে এটা করতে বলার সাহস পেলাম না, কারণ তখন সে তা করবে না। জেভিয়ান কখনই আমাকে যা চাইবে তা দিতে পারবে না, বিশেষ করে কারণ সে জানে এটা তার নয়। তাহলে বলো, তুমি আমাকে চাও? সে দাবি করে যেন সে আমার চিন্তাভাবনা শুনছে। আমি তোমাকে চাই, আমি তৎক্ষণাৎ প্রতিধ্বনিত করি। যদিও কথাটা ফাঁপা শোনাচ্ছে, সে আমার হৃদয়ে একটা জায়গা করে নিতে চায়, কিন্তু সেই জায়গাটা শূন্যতার এক শূন্যতা যা সে কখনোই পূরণ করতে পারবে না। আমার কণ্ঠস্বরের শূন্যতা শুনে সে গর্জে ওঠে আর নিজেকে আমার ভেতর লুকিয়ে রাখে। যদিও সে যদি মনে করে যে সে গভীর, তবে জেরের আকার দেখতে তার খারাপ লাগবে। তার শিশ্ন আমাকে কষ্ট দেওয়ার একমাত্র কারণ হলো এটি তার সাথে লেগে আছে। গিলে ফেলার চেষ্টা করতে করতে আমি আমার কাঁপতে থাকা ঠোঁট দাঁতের ফাঁকে চুষতে থাকি। তার নীল চোখে বিদ্বেষ ফুটে ওঠে এবং এটি তাকে কালো কোট টেনে ধরা দেখার মতো অন্ধকারের আড়ালে উজ্জ্বল রং। আমার হাত আমার পেটের তলা দিয়ে নেমে আসে, থেমে থেমে তার বুড়ো আঙুলটি ক্ষতস্থানে ঢুকিয়ে দেয় এবং আমার গলা থেকে একটা চিৎকার বের করে। তারপর আবার নেমে আসে সে আমার মাংসের ওপর, তার আঙুলগুলো ঠাট্টা করে। ঠোঁট কুঁচকে যায় এমন এক দুষ্টু হাসি। আমার শ্বাসনালীতে একটা ছোট্ট স্পঞ্জ আছে, জলের মতো ঘৃণা জমা করছে এবং আমার গলা যতক্ষণ না শক্তভাবে বন্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ফুলে যাচ্ছে। হালকা করে সে আমার মাঝখান দিয়ে হাত বুলিয়ে দেয়। তার চোখ জ্বলজ্বল করে যখন তার আঙুলগুলি সেই জায়গাটি খুঁজে পায় যেখানে আমার পেশিগুলো টান টান হয়ে যায়। ও ঈশ্বর! আমি নিঃশ্বাস ফেলি। আমার চোখের পেছন দিকটা আরও অশ্রুতে জ্বলছে। আমি সেই জায়গাটা ঘৃণা করি, আর একটা জিনিস সে জানে। তার চোখ জ্বলজ্বল করছে উত্তেজনায়, তার চোখ থেকে বিচ্ছুরিত হচ্ছে। আমাকে আবার বলো, সে আদেশ দেয়। তার কণ্ঠস্বর পাপে ডুবে আছে। আমি চোখ বন্ধ করি, কল্পনা করি একটি ক্ষতবিক্ষত মুখ যার চোখ শয়তানি ইং ইয়াং তার ফনার নিচ থেকে আমার দিকে হাসছে। গিলে ফেলার চেষ্টা করতে করতে আমি চিৎকার করে বলি, আমি তোমাকে চাই। ওর কান্না শুনতে পেলে যেন আমি চিৎকার না করি, তার জন্য অনেক চেষ্টা করতে হয়। সবই ভুল, ওর কথা ভুল শোনাচ্ছে, ওর অনুভূতি ভুল, ও একদম ভুল। ও যখন এটা শুনে হাসে, আরও জোরে ঘষে, আমার নাম বলো হীরা, সে দাবি করে। আমি জবাবে আমার চোয়ালটা ঠিক করলাম। আমি কখনো এটা বলবো না, কখনোই না। সে যখন থেকে আসা শুরু করেছে তখন থেকে চেষ্টা করছে, তার সব চেষ্টায় বৃথা গেছে। যখন আমি আমার মুখ শক্ত করে বন্ধ করে রাখি, তখন সে আবার জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে এবং আমাকে উত্তেজিত করে। আমার শরীর টান টান হয়ে যায়, পেটের গর্তে একটা বিশ্বাসঘাতক অনুভূতি জমা হয়। তবু আমি চুপ করে থাকি। যতটা ত্যাগ করেছি তার চেয়ে বেশি ত্যাগ করতে অস্বীকার করি। জেভিয়ার মনে করে আমি তাকে কিছুই দেইনি, কিন্তু এটা সত্য নয়। আমি তাকে সব কিছু দিয়েছি। সে আমার কাছ থেকে যা নিয়েছে তার কোনো মূল্য পায় না। মসৃণ অচিহ্নিত ত্বক সে বিকৃত করে। আমার বিবেকের টুকরোগুলো যা তার ত্বকের প্রতিটি আঁচড় দিয়ে ছিঁড়ে যাচ্ছে। আর যেদিন আমি তার হব, তার প্রতিটি ফিসফিসিয়ে বলা লক্ষণ, আমার গলা কাটার ইচ্ছা না করেই স্পর্শ করার এবং স্পর্শ পাওয়ার ক্ষমতা, আমার মর্যাদা, আত্মমর্যাদা এবং আমার শরীরের ভেতরের আরাম, আমার ফাকিং মূল্য সব অর্থহীন। কারণ সে আমাকে যা চায় তা হলো আমার আত্মার প্রতিটি ভাঙা টুকরো, আর আমি যেন তার প্রতিটি ভাঙা টুকরো লালন করি। কিন্তু আমার আত্মা ইতিমধ্যেই একজন দুষ্ট লোকের দ্বারা দাবি করা হয়েছে নিজের কাছে রাখার জন্য, এবং আমার মনে হয় সে তার বিনিময়ে আমাকে তার আত্মা দিয়েছে। আমি এখন এটা দিয়ে কি করব বুঝতে পারছি না। তুমি একদিন এটা বলবে হিরে, তোমার বাকি জীবন আমার সাথেই আছে, সে প্রতিশ্রুতি দেয়। আমার পা দুটো তার কোমরের চারপাশে চেপে ধরে যখন
সে আমাকে আরও জোরে ফাঁক করে নিচু হয়ে আমার বুকের স্তনবৃত্তের ওপর তার জিভ টেনে আনে। আমি দাঁত কিরমির করি, আমার গলায় পিত্তের রস উঠে আসে। এটা আমার, সে কাতরাতে কাতরাতে বলে। এটা সব আমার। তার দাঁতগুলো নির্যাতিত চূড়ার উপর দিয়ে বন্ধ হয়ে যায়, কামড়াতে থাকে যতক্ষণ না আমার দৃষ্টি যন্ত্রণায় কালো হয়ে যায় আর আমার গলা দিয়ে একটা চিৎকার বেরোতে থাকে। তবুও সে হাল ছাড়ে না যতক্ষণ না তার দাঁতের ফাটল দিয়ে রক্ত বের হয় আর আমি ছুরিটা চাইতে থাকি। কি ট্র্যাজেডি! অবশেষে সে আমাকে ছেড়ে দেয়। তার নিচের ঠোঁট লাল রঙের একটা দাগ, তার চোখ দুটো প্রসারিত হয়ে যায় যখন সে তার কোমর দ্রুত পাম্প করে। আমার ক্লিটের উপর তার চাপ দ্রুততর হয়। ধীরে ধীরে এটি আমাকে আমার বুকের চূড়া দিয়ে ছড়িয়ে পড়া আগুন থেকে টেনে দূরে নিয়ে যায়। আমি তীব্রভাবে শ্বাস নেই, দুঃখে ভরা একটি স্ট্যাকাটো শ্বাস। অর্গাজম আমার শরীরকে ধ্বংস করে দেয়। আর ও দেখো, এটা চলে যায় আমার মানসিক ভারসাম্যের আরেকটি অংশ। আমি নিওস্পোরিনের দিকে তাকিয়ে সত্যি ক্লান্ত হয়ে যাচ্ছি। রিও আমার পেছন থেকে বলে, জেভিয়ার রাতের জন্য বেরিয়ে গেছে। সে বিশেষভাবে নিষ্ঠুর ছিল। আমার পিঠের, স্তনের এবং পেটের সেরে যাওয়া ক্ষতগুলো কেটে ফেলতো। প্রতিবারই সে ক্ষতগুলো একটু দূরে ঠেলে দিত। তারা বলেছিল যে কালিংয়ে এমন লোকদের নির্মূল করার জন্য তৈরি করা হয়েছে যাদের ধৈর্য আছে, যারা যে কোনো কিছু বেঁচে থাকতে পারে। আমি নিশ্চিত নই যে আমি তার সাথে আরও একটি রাতও বেঁচে থাকতে পারবো। দুঃখিত, আমি বিড়বিড় করে বললাম, এত ক্লান্ত যে তার দিকে তাকাতেও পারছি না। আমার চোখ নাইট স্ট্যান্ডে খোদাই করা কয়েক ডজন ট্যালি চিহ্নের উপর আটকে আছে এবং এটি আমাকে আরও হতাশাগ্রস্ত করছে। তুমি হাল ছেড়ে দিচ্ছ, প্রিন্সেসা। বিছানায় প্রাথমিক চিকিৎসার কিট ফেলে সে দীর্ঘশ্বাস ফেলে। কানিংয়ের পর সে আমাকে ওই ডাকতে শুরু করে। এখন অপমানের চেয়ে ভালোবাসার মতো শোনাচ্ছে। ফ্রান্সেসকা কখনোই তাকে আমার যত্ন নেওয়ার থেকে অব্যাহত দেয়নি এবং আমরা কেউই এটি বন্ধ করার চেষ্টা করিনি। এটা কখনোই জোর করে চলে না, কিন্তু আমার মনে হয় আমরা দুজন দুজনকে একে অপরের মধ্যে সান্ত্বনা খুঁজে পাই। তুমি কি ভাবছো? আমি বিড়বিড় করে বললাম, দেয়ালের দিকে চোখ রেখে। সে কয়েকটা কাগজের তোয়ালে আর হালকা করে আমার পিঠের ক্ষতস্থানে প্যাড দিয়ে রক্ত শুষে নিলাম। শেষবারের মতো ক্ষতস্থানে খোসা ছাড়তে শুরু করেছে। দেখা গেল গাড়ি দুর্ঘটনায় ক্ষতচিহ্ন নিয়ে ফ্রান্সেসকার আর চিন্তা করা দরকার ছিল না। আমি ভাগ্যবান যে এমন একজনকে পেয়েছি যে ঘটনাক্রমে সেগুলো দেখে আনন্দ পেয়েছে এবং তারপর কিছু। আমি এখনও সম্পূর্ণ নগ্ন, কিন্তু পুরুষদের সামনে নগ্ন থাকতে আমি অভ্যস্ত হয়ে গেছি, কারণ এটা এখন প্রায়ই ঘটে। কারণ আমি একজন মানসিক বিকারগ্রস্ত মহিলার সাথে থাকি। কালিংয়ের রাতে আমি তাকে বের করে দেওয়ায় সিডনি বিশেষভাবে রেগে গিয়েছিল। তাই প্রতিশোধ হিসেবে সে কাঁচি দিয়ে আমার চুল কেটে ফেলার চেষ্টা করেছিল। ভাগ্যক্রমে জিলিয়ান হস্তক্ষেপ করে এবং সে কেবল নিজেকে শাস্তি ভোগ করে। তারপর থেকেই সে তার ব্যক্তিগত লক্ষ্য করে তুলেছে যে যখনই সে দেয়ালে ছোট বাচ্চাদের মতো ছবি আঁকবে, থালা বাসন ভাঙবে, খাবার ফেলবে এবং সৌন্দর্য কক্ষে পোশাক নষ্ট করবে, তখনই আমাকে বোকা বোকা বানানোর জন্য ফাঁসাবে। বেশিরভাগ সময় আমার মনে হয় ফ্রান্সেসকা জানে এটা আমি নই, কিন্তু সে অবিরাম ঝগড়ায় ক্লান্ত হয়ে পড়েছে এবং এখন আমাদের দুজনের উপরই এর জের ধরে। সিডনি তার ভাগ্য মেনে নিতে খুশি যতক্ষণ না আমিও কষ্ট পাচ্ছি। আমি শাস্তি মেনে নিয়েছি, যদিও এর ফলে সবসময় রোকো এবং তার বন্ধুদের সাথে রাত কাটাতে হয়। প্রথমে আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু কখনো কোনো পরিবর্তন আসেনি। আমার ভাগ্য ভালো, এগুলো সারতে হবে। তাই আনুষ্ঠানিকভাবে টাকা না দেওয়া পর্যন্ত তার সাথে আর রাত কাটানো যাবে না। আমি অবাক হয়ে তার দিকে তাকাই। ফ্রান্সিসকা আমাকে কিছু বলেনি, তবুও আমি স্বস্তি পাই। মাঝে মাঝে সে আমাকে এমন তথ্য দেয় যা তার বলা উচিত নয়। আমি কখনো প্রশ্ন করিনি কেন। খুব ভয় পেয়েছি যে আমি যদি বলি তাহলে সে থামবে। সে আমাকে তার বোনের কথা বলার পর আমরা একটি সহজ বন্ধুত্বের মধ্যে পড়ে গেলাম। আমরা দুজনেই আমাদের দুঃখের সাথে শৃঙ্খলিত ছিলাম এবং মেনে নিচ্ছি যে আমরা কেউই একে অপরকে আমাদের কবজির চারপাশে আবৃত ধাতব বন্ধন থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারি না। আমি কাঁধ ঝাঁকিয়ে বলি, কোনো পার্থক্য নেই। অন্যরা এখনও মজা করবে। এরপর কি তুমি আমার উপর কটাক্ষ করতে চাও? আমি শুষ্ক স্বরে জিজ্ঞাসা করি। সাধারণত আমি কাউকে এটা বললে ভয় পেতাম, কিন্তু আমার কিছুই ভালো লাগে না। রিও চিৎকার করে বলে, তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই? না, অন্যদের কেউ না। আমার মনে আছে সিডনি আমাকে উত্তেজিত করার চেষ্টা করেছিল, দাবি করেছিল যে রিও রাতে তার শোবার ঘরে চুপি চুপি ঢুকেছে। আমি তখনও পাত্তা দেইনি এবং এখনও পাত্তা দেব না। যাই হোক, আমি প্রায় নিশ্চিত যে সে মিথ্যা বলেছিল। রিও আমাকে বা অন্য কোনো মেয়েকে ফাঁক করার সবসময় সুযোগ পেয়েছে।
তবুও আমি তাকে প্রয়োজনীয়তার বাইরে কারো ওপর আঙুল তুলতে দেখিনি। শুরুতে সে ইচ্ছাকৃতভাবে আমাকে অস্বস্তিতে ফেলেছিল, কিন্তু আমাকে অপহরণ করার পর থেকে সে তা করেনি। এখন সে এমন আচরণ করে যেন আমি অন্যদের সাথে থাকলে আমার অস্তিত্বই নেই। একদিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কেন কেন প্রাথমিক নিষ্ঠুরতা এবং নীরবতা মানুষের আশেপাশে, আর তারপর যখন আমরা একা থাকি তখন এত আলাদা হওয়া। সে মৃতের মতো তাকিয়ে রইল, আমার চোখে চোখ রেখে বলল, এই বাড়ির পুরুষরা দুর্বলতা খোঁজে, আমি কখনোই তোমার হতে চাই না। সে বিশেষ করে একটা কাটা জায়গায় জোরে চাপ দেয়। আমার দাঁতের ফাঁক দিয়ে একটা হিস হিস শব্দ করে, না এখন চুপ করো, নইলে তোমার ক্ষত পুড়ে যাওয়ার মতো করে ফেলে দেব। আমি নাক ঢাকি, কিন্তু তাকে একা থাকতে দেই। তার হুমকি এখন অসার, আর আমরা দুজনেই জানি আমি আর তাকে ভয় পাই না। আর আমার মনে হয় আমরা দুজনেই জানি সেও চায় না যে আমি এমন হই। ফ্রান্সিসকা বলেছিল আমি তার হওয়ার আগে কয়েক সপ্তাহ বাকি। কত? আমি জিজ্ঞাসা করি। প্রশ্নবিদ্ধ লোকটির সাথে কাটানোর সময় থেকে আমার কণ্ঠস্বর এখনও কর্কশ। ৩। আমি চোখ বন্ধ করে মাথা নাড়ি, দাঁত কিরমির করে, যখন সে আরেকটি ক্ষতস্থান পরিষ্কার করে। আগামী সপ্তাহে নতুন মেয়েরা আসছে, রিও বলে চলে। কত? আমি ফিসফিস করে বলি। ৩ জন, এখন অনেক জায়গা, শুধু তুমি আর লোকোয়ান। এই কথাটা মনে করিয়ে দিতে আমার হৃদয় কেঁপে ওঠে। 1 সপ্তাহ আগে গ্লোরিয়া ও জিলিয়ানকে নিলামে পাঠানো হয়েছিল, যার ফলে সিডনি এবং আমি একে অপরের সাথে একা হয়ে গিয়েছিলাম। সেই রাতের পর যখন আমরা ফোবি এবং বেথানির জীবন শেষ করতে বাধ্য হয়েছিলাম, তখন আমাদের প্রশিক্ষণ আরও তীব্র হয়ে ওঠে। আমাদের যোগ্য বলে বিবেচনা করা হয়েছিল, তার মানে এই নয় যে আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ এখনও ছিল না। ফ্রান্সিসকা আমাদের কঠোর শিষ্টাচারের ক্লাস করিয়েছিলেন, আমাদের প্রভুদের সাথে কিভাবে সম্বোধন করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে খেতে হবে এবং তাদের যৌন সেবা করতে হবে। এগুলো বিশেষভাবে আমাদের মানসিকভাবে ভেঙে ফেলার জন্য তৈরি করা হয়েছে। আমরা যদি ভুল করতাম তাহলে আমাদের বেত্রাঘাত করা হতো, ধর্ষণ করা হতো এবং অনাহারে রাখা হতো। আর ঠিক কালিংয়ের রাতের মতো আমাদের একে অপরকে শাস্তি দিতে বাধ্য করা হতো। যখন সেই দুটি মেয়ে নিলামে তোলা হয়েছিল, তখন আমরা একে অপরকে সহ্য করতে পারছিলাম না। জিলিয়ান এবং গ্লোরিয়া সফলভাবে বিক্রি হওয়ার পরেও কঠিন শিক্ষাগুলো হাল ছাড়েনি। ক্ষতের দাগগুলো মুছে গেছে, সেলাইগুলো সরানো হয়েছে, আমার পিঠে দুটো বড় সাদা রেখা রয়ে গেছে। তবুও ফ্রান্সিসকা আমাকে এবং সিডনিকে নিলামে বিক্রি হতে দেয়নি। এবং এখনও আমি জানি না কেন, যদিও আমার পক্ষে কথা বলা হচ্ছে, তবুও ফ্রান্সিসকাকে নিয়ম মেনে চলতে হবে, আমাকে মঞ্চে দাঁড়াতে হবে এবং অন্যদের আমার উপর দর দেওয়ার সুযোগ দেওয়া হবে। এটা নিশ্চিত যে জেভিয়ার জিতবে। তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, তিনি দাবি করেন। তিনি কি করেন তাও নিশ্চিত নন, অথবা তিনি দেশের একজন নাগরিক কিনা। তবে আমার মনে হয় এতে কিছু যায় আসে না। রিও যাই ভাবুক না কেন, আমি কখনোই হাল ছাড়ব না। জেভিয়ারের সাথে সূর্যাস্তে যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই, তবে আমি তাকে এখান থেকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পরিকল্পনা করছি। তারা আমাকে ক্লান্ত, বাধ্য এবং অজ্ঞ রাখাকে তাদের লক্ষ্য করে তুলেছে। ক্যালিংয়ের পর থেকে আমি এই দেওয়ালের বাইরে যাইনি। আমার গালে রোদের তাপ বা জিভের ওপর তুষারপাত অনুভব করিনি। তারা জেড এবং তার কি করার আছে তা নিয়ে ভয় পায়। তাই সবচেয়ে নিরাপদ বাজি হলো আমাকে লুকিয়ে রাখা, যাতে কখনো দিনের আলো না দেখতে পাই। 3 সপ্তাহ, তখনই জেভিয়ারের আর কোনো উপায় থাকবে না আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া এবং জেডকে আমাকে খুঁজে বের করার ঝুঁকি নেওয়া ছাড়া। আর তখনই আমি আমার ক্ষমতার সব কিছু করব, যাতে সে নিশ্চিত করতে পারে। রিও আমার পিঠে ব্যান্ডেজ করা শেষ করে আমাকে গড়িয়ে দিয়ে আমার পেটের ক্ষতের দিকে এগিয়ে যায়। তার চোখ তার কাজের উপর নিবদ্ধ রাখে, এমনকি স্তনবৃত্তের দিকেও তাকায় না। আমি যখন চলে যাব তখন আমাকে মিস করার চেষ্টা করো না, আমি বিড়বিড় করে বললাম, অন্ধভাবে ছাদের দিকে তাকিয়ে। আমি অনুভব করি সে আমার দিকে তাকাচ্ছে, তারপর আবার গভীর ক্ষতের দিকে মনোযোগ দিচ্ছে। তার জন্য প্রজাপতির ব্যান্ডেজ লাগবে। আমি প্রার্থনা করব তোমার জীবনটা ছোট হোক। অবশেষে উত্তর দেয়। আমি হাসি। কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো দেখা গেল আমার ওই লাল লিপস্টিকের দরকার ছিল না। এটা তার বলাটা মিষ্টি ছিল। ফ্রান্সিসকার পায়ের শব্দ করিডোর ধরে নেমে আসছে, কিন্তু রিও আর আমি নড়াচড়া করতে চাই না, কারণ তার এখনও কিছু ক্ষত পরিষ্কার করতে হবে। দরজা ভেঙে ঢোকার পর আমি তার একদৃষ্টিতে তাকাই। কিছুক্ষণের জন্য আমার শরীরের দিকে তাকাই সে, তার চোখে এক অস্পষ্ট আবেগ। আমি কি দেখতে সুন্দর ফ্রান্সিসকা? তাড়াতাড়ি ওকে পরিষ্কার করা শেষ করো রিও। সে থেমে যায়, তার থুতনি তার উপর ঠেলে দেয়। কাঁধে কাঁধ মিলিয়ে তার দিকে তাকালো, তার মুখের ভাব গম্ভীর।
ক্লেয়ার এখানে আর সে তার সাথে কথা বলতে চায় না। ডায়েরি জানুয়ারি 2022। যখন মানুষ নববর্ষের আগের দিনটির কথা ভাবে তখন তারা কল্পনা করে যে বলটি পড়ে গেলে তারা কাকে চুমু খাবে। আমার দিনটি আমার সারা শরীরে একজন অপরিচিত ব্যক্তির ঠোঁট এবং তার শিশ্ন এমন জায়গায় নিয়ে কেটেছে যেখানে তাদের থাকার কোনো অধিকার নেই। ফ্রান্সিসকা যখন প্রথম আমাকে বলল যে জেভিয়ার সপ্তাহে একবার আমার সাথে দেখা করতে আসবে, তখন একটা মুহূর্তে আমার মনে স্বস্তি এসেছিল। এখন দ্বিতীয়বার সে আমার সাথে দেখা করতে আসার পর আমি ভাবতে পারছি না কেন সে রোকো এবং তার বন্ধুদের চেয়েও নিষ্ঠুর। ওরা শুধু তাদের কষ্ট দূর করার চেষ্টা করে, কিন্তু জেভিয়ার আমার যন্ত্রণা টেনে বের করে আনে যতক্ষণ না আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। ও আমাকে কাঁদাতে চায়, এটা আমার খুব খারাপ লাগে। এটা আমাকে দুর্বল এবং শক্তিহীন বোধ করায়। আরও খারাপ, এটা তাকে রেগে যায়। সে চায় আমি এটা উপভোগ করি, আর আমি শেষ যা করব তা হলো সে আমার সাথে যা করে তা উপভোগ করা। আর যখন সে আমার ত্বকে তার ছুরি ঢুকিয়ে দেয়, আমার দিকে গভীরভাবে তাকিয়ে থাকে, আন্তই আমার ভাঙার মুহূর্তটির অপেক্ষায় থাকে, তখন আমি কল্পনা করি কিভাবে আমি তাকে রক্তাক্ত করতে পারি। ওটা আমার সাথে করা সবচেয়ে খারাপ কাজ নয়। না, সে একজন সাধারণ ধর্ষক হতে পারে না এবং নিজের আনন্দের কথা চিন্তা করতে পারে না। ধুর, পুরুষ জনসংখ্যার বেশিরভাগই তাই। বরং সে আমাকে অর্গাজম করানোকে তার লক্ষ্য করে নিল। সে সফল হয়েছিল আর এতে আমার মরতে ইচ্ছা করছিল।